পলিটি শুরু। পলিটি সংবিধান। পলিটি পলিটি আজকে আমরা যে ক্লাসে আমরা আলোচনা করব, পলিটির আজকে প্রথম ক্লাস। তো আমরা সংবিধান, ভারতীয় সংবিধান সম্বন্ধে যেগুলো জানি নর্মালি, সেগুলো ভারতীয় সংবিধানের যে আর্টিকেল, অনুচ্ছেদ, অনুসূচি, এগুলো সব আমরা আলোচনা করব। তো পলিটি বলতে আমাদের ভারতীয় সংবিধান বলতে কি বুঝি? সংবিধান বলতে কি বুঝি? এক নাম্বার কি থাকছে না, সংবিধান। সংবিধান, ভারতীয় সংবিধান। সংবিধানটা কি না, সবার জন্য সমান যে নিয়ম, সেটা হচ্ছে আমাদের কি সংবিধান। সবার জন্য সমান নিয়মকে আমরা কি বলছি? সংবিধান। তো এই সংবিধানের মধ্যে আমাদের কি ভাগ আছে, যেমন ভাগ হচ্ছে লেসন। এর যে লেসন আছে ভাগ, যেমন আমাদের যেমন ম্যাথের যেমন প্রফিট লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, ইন্ডেক্স, শার্ট, এগুলো যেমন ম্যাথের আমাদের এক একটা টপিক লেসন আছে, চ্যাপ্টার আছে, ঠিক সেই রকম সংবিধানেরও আমাদের লেসন আছে, ভাগ আছে। এখানে 22টা ভাগ আছে ভারতীয় সংবিধানে। কটা ভাগ আছে? 22টা ভাগ আছে। আর কি আছে না, 22টা ভাগ আছে। আর এর অনুচ্ছেদ যেমন কতগুলো আছে? আর্টিকেল, আর্টিকেল অনুচ্ছেদ আছে 395টা অনুচ্ছেদ। অনুচ্ছেদ। এখন বর্তমানে এবিসিডি করে 450 পেরিয়ে গেছে। নর্মালি 395 আছে, কিন্তু 395 ছাড়া এ বি সি ডি করে প্রায় 450 পেরিয়ে গেছে। 450 পেরিয়ে গেছে। আমরা 395টা পড়বো, তার এক একটা এবিসিডি যে ভাগগুলো আছে তার সাথে সাথে আমাদের ভাগ ওয়াইজ যেমন পরপর করে যাব, সেরকম পড়ে যাব এখানে 395টা বর্তমানে। আর কি অনুসূচি, অনুসূচি কতগুলো আছে না, 12টা অনুসূচি আছে। 12টা অনুসূচি আছে। 12টা অনুসূচি আছে। 12টা অনুসূচি আছে, ভাগ আছে 22টা। আর আর্টিকেল 395টা, আর্টিকেল 3 অনুচ্ছেদ 395টা, অনুসূচি 12টা। এটা হচ্ছে সংবিধান। দ্বিতীয়ত কি, আইপিসি। আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড। আইপিসির মধ্যে কি, ভারতীয় সংবিধান একটা বই আছে আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড। এখানে কি থাকে না, ধারা থাকে। এখানে ধারা, সেকশন। আইপিসি ধারা থাকে, এখানে সেকশন থাকে। আর এখানে কি থাকে, সিআরপিসি। আর একটা কি আছে, ক্রিমিনাল প্রসিকিউটর কোড, সিআরপিসি। এখানেও সেকশন ধারা থাকে, সিআরপিসির ধারা অনুযায়ী কাজ করা হয়, ধারা অনুযায়ী কাজ করা হয়। অনুসূচি বলতে শিডিউল, এখানে ভাগ আছে 22টা লেসন। আর্টিকেল 395, শিডিউল যেমন আছে কতগুলো, শিডিউল 12টা শিডিউল আছে ভারতীয় সংবিধানের। এই আইপিসি আর সিআরপিসি কাজ কখন আমাদের এগুলো কাজ করা হয় সেটা বলছি। সংবিধান নর্মালি আমাদের, ধরো নর্মালি যদি কোনো দেশ চলে, দেশ চলার ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে কি ভারতীয় সংবিধান কাজ করবে। নর্মালি যেমন প্রধানমন্ত্রী দেশকে শাসন করছে যেভাবে ভারতকে, সেটা সংবিধান অনুযায়ী 395টা আর্টিকেল অনুযায়ী আমাদের সংবিধান দেশ শাসন করছে। পুলিশ যেভাবে, পঞ্চায়েত ব্যবস্থা চলছে 395টা এই সংবিধান অনুযায়ী, আমাদের আর্টিকেল অনুযায়ী, এই যে সংবিধান অনুযায়ী আমাদের পঞ্চায়েত ব্যবস্থা চলছে। পুরো কেন্দ্র সরকার চলছে, রাজ্যসভা চলছে, পুরো সব সিস্টেম চলছে কি না আমাদের সংবিধান অনুযায়ী।
এরপরে কি ক্রিমিনাল প্রসিকিউটর কোড, কখন পুলিশ যখন আমাদের দেখা যায় তখন আমাদের আইপিসির নিয়ম অনুযায়ী, তখন আইপিসির ধারা অনুযায়ী, যেমন 302 ধারা, 302, 304, এই বিভিন্ন ধারায় যে কেস দেয় সেগুলো কি পুলিশ। ফার্স্ট কেউ যদি কোনো রকম ক্রাইম যদি করে তখন এই জায়গায় আমাদের চলে আসবে আইপিসির ধারা। কেউ যদি কোনো কিছু ক্রাইম করে ঠিকঠাক এরকম এই যে নর্মাল কাজের মধ্যে যদি কোনো রকম কোনো কিছু কোনো রকম গড়বড় যদি করে, কোনো রকম ক্রাইমের জায়গায় পৌঁছে যায়, ফার্স্ট কি পুলিশ রিমান্ডে নেয়, ফার্স্ট পুলিশ রিমান্ড নেয়। পুলিশ রিমান্ডের পর কোথায় যায় না, এখানে জজ সেখানে বিচার করবে, বিচার করার পর তাকে জেলে পাঠানো হয়, জেলে পাঠানো হয়। জজ বিচার করে তারপরে তাকে জেল হেফাজতে দেওয়া হয়। কিন্তু তার আগে কোথায় থাকে, পুলিশ রিমান্ডে। পুলিশ রিমান্ডে যখন থাকবে সেখানেই কি আইপিসির ধারা অনুযায়ী তাকে কি কি অপরাধ অনুযায়ী কেস দেওয়া হলো সেই অনুযায়ী সিআরপিসির ধারা অনুযায়ী জজ আবার সেটাকে সিআরপিসির ধারা অনুযায়ী সেখানে তাকে সেই অনুযায়ী সাজা দেওয়া হবে। তার সেই সাজা অনুযায়ী তাকে যা শাস্তি সেই শাস্তি দেওয়া হবে, সেটা এখানে কারা জজ। আর এখানে আইপিসির ধারা যেগুলো থাকে এগুলো যেগুলো আমরা এখানে যখন পড়বো খুব যেগুলো ইম্পর্টেন্ট আইপিসির ধারা আছে সেই ইম্পর্টেন্টগুলোই পড়বো। এগুলো যারা পুলিশ আইপিএস যারা হয় তাদেরকে ট্রেনিংয়ের সময় এগুলো পড়ানো হয়, আইপিসির ধারাগুলো। এগুলো নর্মালি আমাদের যেগুলো ইম্পর্টেন্ট আছে, যেগুলো কোশ্চেন আসে সেগুলো আমরা আলোচনা করব। আর সিআরপিসির ধারা কিছু কিছু ইম্পর্টেন্ট ধারা আমরা আলোচনা করব। এটা বেসিক্যালি জজ লয়ার যারা আছে তারা সবাই সিআরপিসির ধারা অনুযায়ী তারা পড়াশোনা করে। তো আমরা ভারতীয় সংবিধানের এখানে যেমন ভাগ আছে, লেসন আছে 22টা, আর্টিকেল 395টা, আর শিডিউল আছে 12টা। এই 12টা অনুসূচি সব থেকে কম দেখা যাচ্ছে। এই 12টা অনুসূচি প্রথমে আজকে আমরা শুরু করছি। প্রথমে 12টা অনুসূচি কি দেওয়া আছে না আছে সেগুলো আমরা শেষ করে দিই, তারপর আমরা ভাগে যাব, তারপর আর্টিকেল ভাগ ওয়াইজ আর্টিকেল এক একটা করে কমপ্লিট করব। অনুসূচি শিডিউল, অনুসূচি এখানে অনুসূচি শিডিউল টোটাল কতগুলো অনুসূচি আছে, 12টা অনুসূচি। আচ্ছা অনুসূচি 12টা অনুসূচি আছে, সেই 12টা অনুসূচি আজকে আমরা ক্লাসে আলোচনা করব। এক নম্বর অনুসূচিতে কি বলা আছে না, ভারত রাজ্যর একটা সংঘ ইউনিয়ন। এখানে ভারত রাজ্যের ইউনিয়ন। ইউনিয়ন কি জিনিস, ভারত রাজ্যের ইউনিয়ন কি জিনিস না, আমাদের যখন দেশ স্বাধীন হয়েছিল, দেশ স্বাধীন হওয়ার সময় কি ভারতবর্ষ আমাদের যেমন 552টা এরকম আলাদা 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 ভাগে বিভক্ত ছিল। তো এই বিভক্তকে যখনই এক জায়গায় জড়ো করে একটা সংঘবদ্ধ করা হয় তাকে আমরা ইউনিয়ন বলছি। ইউনিয়ন তো এগুলো বিভিন্ন রকমের হয়, যেমন 3 ধরনের হয়। একটা হচ্ছে কি কনফেডারেশন, কনফেডারেশন, 2 নম্বর কি ফেডারেশন, আর 3 নম্বর হচ্ছে ইউনিয়ন। কনফেডারেশনটা কি না, কনফেডারেশন হলো আমাদের ধরো যেমন আসিয়ান, সার্ক, আসিয়ানের মধ্যে যে দেশগুলো আছে, সার্কের মধ্যে যে দেশগুলো একটা চুক্তি করে আছে, ব্রিক সম্মেলনের মধ্যে যে দেশগুলো একটা চুক্তি করে আছে, ব্রিক সম্মেলনের মধ্যে যে দেশগুলো আছে, এতে কি কনফেডারেশন বলতে বিভিন্ন দেশের একটা যে সংঘগুলো আছে, এগুলো কি যে কোনো দিন যে কোনো সময় মতো আমি ব্রিক্সে থাকলাম না, তো এরকম যে সংঘ যে দেশগুলো আছে নেটো, আমি নেটোতে থাকবো না,
নেটো থেকে সরে গেলাম। তো এই যে বিভিন্ন যে দেশগুলো এরকম এক একটা করে এগুলো থাকছে, এগুলো কনফেডারেশন হিসাবে, কনফেডারেশন হিসাবে। তো এই কনফেডারেশনে যদি কেউ একসঙ্গে সংঘবদ্ধভাবে থাকে, তারা যে কোনো দেশ যে কোনো টাইম ছেড়ে চলে যেতে পারবে। সে যখন তখন সে ছেড়ে চলে যেতে পারবে। ভালো লাগলো না, আমি চললাম আমি নিজের মতো, আমার ভালো লাগেনি আমি চললাম, আমার ব্রিক্সে থাকার আমার ইচ্ছা নেই চলে গেলাম, G20-তে থাকার ইচ্ছা নেই চলে গেলাম, G7-এ থাকার ইচ্ছা নেই চলে গেলাম। আবার যে কোনো টাইম জুড়ে যেতে পারবে, চলেও যেতে পারবে আবার জুড়ে যেতে পারবে। তো এটা হচ্ছে কনফেডারেশন, মানে যখন তখন ও ছেড়ে চলে যেতে পারে, ওর কোনো গ্যারান্টি নেই, স্থায়িত্ব নেই। ফেডারেশনের মধ্যে বলতে কি বোঝা যাচ্ছে না, ফেডারেশন বলতে কোনো একটা চুক্তির মধ্যে যেমন থাকে, যেমন সোভিয়েত সংঘ ইউএসএসআর, ইউএসএসআর, যেমন রাশিয়া একটা বৃহত্তম সংগঠন ছিল ইউএসএসআর, 15টা দেশ একসঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়েছে, সব থেকে বেশি ক্ষতি হয়েছে রাশিয়া। ইউএসএসআর যেমন ছেড়ে গেছে, একটা চুক্তি ছিল, সেই চুক্তির মারফতে তাকে সাইন করে তাকে সেটাকে ছেড়ে যেতে হবে, একটা ছেড়ে যাওয়ার জন্য একটা চুক্তি থাকে নর্মালি। তো ইউএসএসআর কিন্তু ছেড়ে যেতে পারবে, সেটাও এর থেকে কনফেডারেশনের থেকে একটু মানে আর একটু টাফ থাকবে ছেড়ে যাওয়াটা, মানে এখানে লিখিত কোনো কিছু একটা বন্ডিং থাকবে যে এই জায়গায় লিখে এটার বিনিময়ে আমরা ছাড়তে পারবো। তৃতীয়ত কি ইউনিয়ন, ইউনিয়ন হচ্ছে ইউনিয়ন হচ্ছে আমরা বাংলাতে সবগুলোকেই সংঘ বলবো, বাংলাগুলোকে সবসময় সংঘ বলবো, সেই জন্য আমরা ডাইরেক্ট লিখবো ভারত রাজ্যের ইউনিয়ন। সংঘ লিখলেও ক্ষতি নেই, সংঘ লিখতে পারি আমরা, তো সংঘ লিখে দিলে ক্ষতি নেই, এগুলো বাংলাতে সব সংঘ হয়ে যাবে, একটাই ব্যাপার যেমন হয়ে যাবে। কিন্তু এখানে অরিজিনাল আলাদা আলাদা এদের মিনিং আছে, কনফেডারেশন, ফেডারেশন, ইউনিয়ন। ভারত রাজ্যের সংঘ, তাহলে আমাদের ভারত রাজ্যের একটা কি ইউনিয়ন। তো এই ইউনিয়ন বলতে কি বোঝা যাচ্ছে, যদি একবার জুড়ে যায় তো সে আর ছাড়বে না। একবার যদি জুড়ে যায়, সে যতদিন ভারত থাকবে, কোনো রাজ্য যদি ভারতের সাথে জুড়ে যায়, সে রাজ্য যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন ভারতের সঙ্গেই থাকতে হবে তাকে। যেমন জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে জুড়ে গেল, তাহলে জুড়ে গেল ভারতের সঙ্গে। আবার জম্মু কাশ্মীর যদি বলে আমি ছেড়ে দেবো, ওখানে মুখ্যমন্ত্রী যদি বলে আমি ভারতের থেকে আলাদা করে দেবো, পারবে কি? পারবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলে আমি আলাদা করে দেবো, পারবে কি? পারবে না। কারণ ভারত রাজ্যের একটা সংঘ ইউনিয়ন, এটা আমাদের সংবিধানে সম্পূর্ণভাবে লেখা আছে, মানে একবার যদি জুড়ে যায় সে ছাড়তে পারবে না। যখন ভারত স্বাধীন হয়েছিল, সংবিধান তৈরি করার কাজ হয়েছিল, যখন ভারতকে জোড়ার কাজ হয়েছিল, তখন 552টা আলাদা 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 টুকরো 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 বোঁদের যেমন লাড্ডু ছিল, একটা লাড্ডুর যেমন বোঁদার লাড্ডু, ছোটো ছোটো বোঁদের যেমন থাকে আলাদা আলাদা বিভিন্ন জায়গায়, সেরকম ওই বোঁদের মতো হয়েছিল 552টা। তো এগুলো যখন এক জায়গায় জড়ো করা, যেমন সর্দার বল্লভভাই প্যাটেল, ভিপি মেনন, এরা কি এদের দায়িত্বে ছিল কি পুরো লাড্ডুটাকে একটা লাড্ডু তৈরি করার জন্য। কিন্তু সবাই কোনো কোনো রাজ্য বলছে, পশ্চিমবঙ্গ যদি বলে, হায়দ্রাবাদ বলছে আমি ওই লাড্ডুর সঙ্গে জড়া লাগবো না, আমি ভারতের সঙ্গে সংঘ হয়ে থাকবো না, ইউনিয়ন থাকবো না। কিন্তু এখানে সাইন করানোর সময় সর্দার বল্লভভাই প্যাটেল, ভিপি মেনন যখন করেছিল কি, সমস্ত রাজ্যকে যখন বলেছিল, সমস্ত রাজ্যের বিভিন্ন যে এক এক জায়গায় রাজা ছিল, সেই রাজাদেরকে বলেছিল ভারতের সঙ্গে জুড়ে যাও, ঠিক আছে। বিভিন্ন জায়গায় বলছে আমি জুড়বো না, এ বলছে আমি জুড়বো না, তাহলে এখানে কি করবে? বলছে একবার জুড়ে দেখো, জুড়ে দেখার পরে তোমাদের যদি ভালো লাগে তোমরা থাকবে সাথে, আর যদি ভালো না লাগে তাহলে থাকবে না, তখন ছেড়ে চলে যাবে। কিন্তু যখন কাগজে কলমে যখন লিখে সাইন করেছিল সর্দার বল্লভভাই প্যাটেল এবং ভিপি মেনন, যখন কাগজে কলমে খাতায় স্বাক্ষর করেছিল, তখন এই ইউনিয়নে স্বাক্ষর করে দিয়েছিল যদি একবার জুড়ে যাও আর ছেড়ে যেতে পারবে না। তো যারা যারা সাইন করেছিল তখন এই জন্য বাস্তব উদাহরণ, কোনো কিছু জায়গায় সাইন করার আগে আমাদেরকে দেখে নিতে হবে। কিন্তু অবশ্যই ভালো কাজ করেছিল সর্দার বল্লভভাই প্যাটেল এবং ভিপি মেনন, তাছাড়া সাইনই করতো না। তাছাড়া বিভিন্ন রাজ্য সবসময় ছেড়ে চলে যেতে চাইতো, যেমন জম্মু কাশ্মীর মতো কিছুদিন পরে সাইন করেছিল হরি সিং, যার কারণে পাকিস্তান কিছুটা ক্যাপচার করে নিয়েছিল, যেটা এখন বর্তমানে পাক অকুপাইড কাশ্মীর হয়ে আছে। তো জম্মু কাশ্মীর পরবর্তীকালে সাইন করেছিল এই ইউনিয়ন হিসাবে, ভারত রাজ্যের একটা মানে ভারতের একটা ইউনিয়ন সংঘের মধ্যেই সাইন করে দিয়েছিল, যার কারণে জম্মু কাশ্মীর ভারতের অংশ, যেটা নিয়ে এখনও পর্যন্ত বিবাদ চলছে। তো জম্মু কাশ্মীর যে কোনো টাইম বলছে আমরা আলাদা দেশ করব, করব বললে পারবে কি, যেহেতু ইউনিয়নে সাইন করা আছে, সেহেতু কি সব থেকে বেশি সেনা পাঠিয়ে দিচ্ছে ওখানে, আর সেনা।
একবারে ডেঞ্জার ডেঞ্জার সেনা, ইন্ডিয়ান আর্মি একবারে পুরো সে জায়গায় পুরো ঘিরে রেখেছে। তো ওই জায়গায় যখন তখন মানে পুরো সেনা অপারেশন চালিয়ে যায় যখনই কোনো রকম ইয়ে হয়। নর্মালি আমাদের যেমন বিহার, ওয়েস্ট বেঙ্গল, ইউপি, নর্মালি যে জায়গাগুলোতে নর্মালি ভারতের সঙ্গে থাকবে দেখবে, সেখানে করবে কি, করবে না। তো বিশেষ ক্ষেত্রে যে রাজ্যগুলো এরকম কেউ যদি ছাড়তে চায় সেখানের ক্ষেত্রে বিশেষ আলাদাভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই ক্ষেত্রে স্টেপ নেবে। তো এটা হচ্ছে আমাদের কি ভারত রাজ্যের ইউনিয়ন 1 নম্বর। কনফেডারেশন ফেডারেশন সম্বন্ধে বলা হলো, বোঝা গেল। ভারত কি রাজ্যের ইউনিয়ন। দ্বিতীয় নম্বর অনুসূচিতে আমাদের কি বলা হয়েছে? দ্বিতীয় নম্বর অনুসূচিতে আমাদের যে ভারতের পুরো ভারতবর্ষের মধ্যে যে সংবিধান তৈরি হচ্ছে, এই সংবিধানের তৈরি হয়েছে, সেখানে ফার্স্ট অনুসূচিতে ভারত অনেকগুলো রাজ্যের একটা ইউনিয়ন মানে একটা সংঘ। তো সংঘর পরে কি যে আমাদের বিভিন্ন যে দেশটাকে যদি চালাতে হয়, ভারতবর্ষকে চালাতে হলে কী করতে হবে, তাদের মধ্যে মেন ফাইন্যান্স, পয়সা ছাড়া চলবে কি, প্রথমেই দ্বিতীয় নাম্বার কি বেতন নিয়ে বলে দিয়েছে। বেতন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যে বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম একটা স্যালারি সিস্টেম, বেতন, যে বেতন আছে সেই বেতন নিয়ে পুরো সম্পূর্ণ লেখা আছে, কার কত টাকা বেতন হবে, প্রধানমন্ত্রীর কত টাকা হতে পারে, রাষ্ট্রপতির কত হতে পারে, সুপ্রিম কোর্টের বিচারপতির, সেরকম সমস্ত কিছু এই বেতন নিয়ে এখানে আলোচনা করা আছে। বেতন। 3 নম্বর কি, বেতন তো নিয়ে নিবে, নর্মালি যে দেশ চালাচ্ছে, ধরো দেশ চালানোর জন্য সবাই বেতন তো নিচ্ছে। তো বেতনের পরে কি করতে হবে না, শপথ গ্রহণ। দেখবে যখনই রাষ্ট্রপতি পদে সে যখনই ভোট জিতে গেল রাষ্ট্রপতির ভোটে, প্রথমেই তাকে শপথ গ্রহণ করাবে। আমি ভারতীয় রাষ্ট্রপতি এটা ছুঁয়ে আমি শপথ গ্রহণ করছি, আমি সঠিকভাবে যেমন দেশ যেভাবে কাজ করতে হয় দেশ চালাবো। প্রধানমন্ত্রী, কোনো এমএলএ, এমপি প্রত্যেককেই সংসদ কিংবা বিধানসভায় সে জায়গায় শপথ গ্রহণ করতে হবে। তাহলে 3 নম্বর কি, শপথ গ্রহণ করতে হবে। শপথ গ্রহণের যে পাঠ, শপথ গ্রহণ করতে হয়, দেখবে শপথ গ্রহণ করতে হবে। 4 নম্বর কি, শপথ গ্রহণ ফার্স্ট হলো কি না ভারত রাজ্যের ইউনিয়ন। 2 নম্বর অনুসূচি কি, বেতন সম্বন্ধে সেখানে দেওয়া আছে। 3 নম্বরে কি, শপথ গ্রহণ সম্বন্ধে দেওয়া আছে। এরপরে কি 4 নম্বর, রাজ্যসভার সিট, রাজ্যসভার সিট সংখ্যা, রাজ্যসভায় কতগুলো সিট থাকবে, রাজ্যসভা। 4 নম্বর, রাজ্যসভার সদস্য সংখ্যা, রাজ্যসভার সদস্য সংখ্যা। রাজ্যসভার ক্ষেত্রে কি বিভিন্ন রাজ্যে বিভিন্ন সদস্য থাকে, সব রাজ্যে ইকুয়ালভাবে নয় জনসংখ্যা অনুযায়ী, সেরকম সদস্য সংখ্যা হিসাবে সদস্য সংখ্যা হিসাবে করা হয়। সেটা হচ্ছে কি এই রাজ্যসভার সদস্য সংখ্যা কোন রাজ্যের জন্য কতজন থাকবে সেটা কোথায় দেওয়া আছে, রাজ্যসভা সিট সম্বন্ধে 4 নম্বর অনুসূচিতে লেখা আছে, পুরো 4 নম্বর অনুসূচিতে। 5 নম্বরে কি দেওয়া আছে, 5 নম্বরে এসসি এসটি যে সংরক্ষণের জন্য যে নিয়ম কানুন থাকবে, এসসি এসটি সংরক্ষণ, এসসি এসটির জন্য আলাদাভাবে যে আইন সংরক্ষণ সেটা এখানে দেওয়া আছে, এসসি এসটি সংরক্ষণ। এসসি এসটি যেমন সরকারি চাকরির ক্ষেত্রে ওদেরকে ছাড় দিতে হবে, সমস্ত কিছু এই জায়গাগুলোর ক্ষেত্রে। তো ওরা যে পিছিয়ে পড়ে আছে সেই জন্য ওদেরকে আগে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম যে ছাড় ঘোষণা করা আছে, এগুলো কোটা হিসাবে, সেগুলো এসসি এসটির সংরক্ষণ ভারতীয় সংবিধানে কোথায় দেওয়া আছে না 5 নম্বর অনুসূচিতে দেওয়া আছে, এসসি এসটি সংরক্ষণ। 6 নম্বর কি, পূর্বোত্তর রাজ্যের ডেভেলপমেন্ট। যেমন পূর্ব যে ভারতবর্ষের পূর্বের যে রাজ্যগুলো আছে, পূর্বোত্তর রাজ্যের ডেভেলপমেন্ট, উন্নয়ন, পূর্বোত্তর রাজ্যের উন্নয়ন। পূর্বোত্তর রাজ্যের উন্নয়ন বলতে কোনগুলো না, পূর্বোত্তর রাজ্য বলতে 4টে রাজ্যের মেন, ওদের জন্য আলাদাভাবে ওদের বিধানসভায় যাতে আইন তৈরি করতে, নিজস্ব আইন তৈরি করতে পারে সেই ক্ষমতা দেওয়া আছে ওদের ডেভেলপমেন্ট আছে। কারণ ওখানে বন্যা, তারপরে প্রচুর পরিমাণে অনুন্নত পিছিয়ে পড়া শ্রেণী আছে, আদিবাসী শ্রেণী আছে, যে কারণে ওই জায়গাগুলো উন্নয়ন নয়,
ওদের উন্নয়নের জন্য। যেমন আসাম, যে রাজ্যগুলো আছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। 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 এই পূর্বোত্তর রাজ্যের ডেভেলপমেন্টের জন্য আমাদের 6 নম্বর অনুসূচিতে সম্পূর্ণ লেখা আছে। 6 নম্বর অনুসূচিতে 7 নম্বর অনুসূচি কি? 7 নম্বর ক্ষমতার, যেমন 7 নম্বর অনুসূচি, ভারত হচ্ছে কি একটা মানে অনেকগুলো রাজ্যের কি সংঘ, ইউনিয়ন, অনেকগুলো রাজ্যের ইউনিয়ন। অনেকগুলো রাজ্যের যখন ইউনিয়ন, সেই ক্ষেত্রে কি বিভিন্ন জায়গায় পুরো বিভিন্ন রকম দুটো আছে আমাদের, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট। তো কেন্দ্র সরকার আর একটা রাজ্য সরকার, দুটো সংবিধানে লেখা আছে। এই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, এদের মধ্যে যে শক্তির ক্ষমতার যে বিভাজন, ক্ষমতার বিভাজন করা আছে কত নম্বরে? এখানে 7 নম্বর অনুসূচিতে কি দেওয়া আছে? ক্ষমতার বিভাজন। ক্ষমতার বিভাজন। ক্ষমতার বিভাজন। ক্ষমতার বিভাজন কত নম্বর অনুসূচিতে আছে? 7 নম্বর অনুসূচিতে ক্ষমতার বিভাজন 7 নম্বর অনুসূচিতে আছে। 1 নম্বর হচ্ছে কি সমসূচি। সমসূচি, সমসূচি, সমসূচি মানে এটা কেন্দ্র সরকারের যে ক্ষমতা থাকবে সেটাকে আমরা সমসূচি। 2 নম্বর কি রাজ্যসূচি। 3 নম্বর কি যেটা রাজ্যসূচি বলতে কি, যেটা রাজ্যের হাতে যেসব ক্ষমতাগুলো রাজ্যের হাতে দেওয়া আছে সেগুলো রাজ্যসূচিতে সম্পূর্ণ লেখা আছে। 3 নম্বর কি সমবর্তী সূচি। সমবর্তী সূচি। সমবর্তী সূচি কিছু কিছু জিনিস যেগুলো চলে রাজ্য এবং কেন্দ্রের যৌথ সমন্বয়ে যেমন চলে, সেগুলো হচ্ছে কি সমবর্তী সূচি। সমবর্তী সূচি। 4 নম্বরে কি আরেকটা কি জায়গা দেওয়া আছে, ফাঁকা একটা পেজ ছেড়ে দিয়েছে। ভারতীয় সংবিধান এতটাই ওদের দূরদৃষ্টিতে, যারা সংবিধান রচনা করেছিল যখন, এতটাই দূরদৃষ্টিতা ছিল যে একটা ফাঁকা পেজ ছেড়ে দিয়েছে অবশিষ্ট সূচির জন্য। অবশিষ্ট সূচি। অবশিষ্ট সূচি দেখি না, যেমন ভবিষ্যতে যে নিত্য নতুন আবিষ্কার হবে, যেমন চন্দ্রযান, ইসরো, এটা কোথায় দেওয়া আছে? অবশিষ্ট সূচিতে। চন্দ্রযান যাচ্ছে অবশিষ্ট সূচিতে। তারপরে ডিআরডিও যে নিত্য নতুন অ্যাটমিক রিসার্চ কেন্দ্র, সব পারমাণবিক যে রিসার্চ কেন্দ্র, সব কোথায়? অবশিষ্ট সূচিতে। গুগল, যে নিত্য ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো সব কিসের মধ্যে? অবশিষ্ট সূচির মধ্যে। সমস্ত কিছু নিত্য নতুন যা কিছু আছে অবশিষ্ট সূচিতে ঢুকে দিয়েছে। এগুলো সব কিছু অবশিষ্ট সূচির আন্ডারে দেওয়া আছে। এআই, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সমস্ত কিছু নিত্য নতুন যে টেকনোলজি আর যা কিছু বিজ্ঞান আগে এগোবে, সমস্ত কিছু সব জায়গায় কোথায়? না অবশিষ্ট সূচিতে। কেন করেছে না, যদি সমসূচিতে দিয়ে দেয় তখন রাজ্য বিভিন্ন রাজ্যের, তখন এদের ক্ষেত্রে প্রচুর ঝামেলা সৃষ্টি হবে। আবার যদি রাজ্যে দিয়ে দেয় কেন্দ্র, তখন ছাড়বে না। দুটো সমবর্তী দিয়ে দিলে কি সমবর্তী সূচি দেওয়া আছে, কিন্তু কিন্তু যদি কোনো বিষয়ের প্রতি সমবর্তী রাজ্য এবং কেন্দ্রের সমন্বয়, তো এই কেন্দ্রের সমন্বয় হলে কি হবে? কিন্তু যদি কোনো জায়গায় যদি দ্বন্দ্ব হয়, যেমন শিক্ষা, ন্যাশনাল এডুকেশন পলিসি সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করব বলছে পুরো ভারতবর্ষে জুড়ে, তো ইন্ডিয়া জুড়ে কোনো রাজ্য যদি সেটা না মানে, আমাদের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলেছে আমি মানি না ন্যাশনাল এডুকেশন পলিসি, যখন এই দ্বন্দ্ব সৃষ্টি হবে সেই ক্ষেত্রে কেন্দ্রের যেটা বলবে সেটাকেই মান্যতা দিতে বাধ্য হতে হবে। হয়তো কিছুদিন লেট হবে, কিন্তু সেটাকে বাধ্য হতে হবে। কাকে? না কেন্দ্রের। মানে ঘুরপথে কোনো না কোনো দিক দিয়ে ক্ষমতা কার হাতে? সেন্ট্রালের হাতেই ক্ষমতা থাকছে, সমসূচির হাতে।
সেন্ট্রাল হাতে, রাজ্যের হাতের থেকে ক্ষমতা সেটা থাকছে না রাজ্যের। তো সমসূচির মধ্যে কতগুলো না 100টা, সমসূচির মধ্যে কতগুলো ক্ষমতা আছে 100টা। রাজ্যসূচির মধ্যে 66টা ছিল, রাজ্যসূচির মধ্যে আগে ছিল কতগুলো 66টা, বর্তমানে কতগুলো আছে 61টা। সমসূচির মধ্যে আগে ছিল কতগুলো 47টা, বর্তমানে 52টা, বর্তমানে 52টা। সমবর্তী সূচির মধ্যে, সমবর্তী সূচির মধ্যে আগে ছিল কতগুলো না 47টা, বর্তমানে 52টা। এই যে রাজ্যসূচি যে 66টা ছিল, এই রাজ্যসূচি যে 66টা ছিল, 66টার মধ্যে কতগুলো জিনিস, যেমন শিক্ষা, যেমন কি শিক্ষা 5টা, কতগুলো বলতে 66, আর 5 এখান থেকে 5টা বাদ দিয়ে দিলাম মানে 61টা, 5টা উঠে গেল। শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা স্বাস্থ্য, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, আর নাগরিকত্ব যেগুলো আছে সেগুলো। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1 নম্বর শিক্ষা, 2 নম্বর স্বাস্থ্য, 3 নম্বর বন্যপ্রাণী সংরক্ষণ আইন, তারপরে জনসংখ্যা 4 নম্বর জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, তারপরে ন্যায় প্রশাসন, ন্যায় প্রশাসন 5 নম্বরে কি ন্যায় প্রশাসন, ন্যায় প্রশাসন। এই 5টা বিষয়কে, এগুলো রাজ্যের ক্ষমতার হাতে ছিল, এগুলো পরবর্তীকালে সংবিধানের সংশোধন করে সেটাকে কোথায় নিয়ে এসেছে না সমবর্তী সূচিতে নিয়ে চলে এসেছে, যাতে এগুলো কেন্দ্রের রাজ্য এবং কেন্দ্রের যৌথ সমন্বয় থাকে। যেমন শিক্ষা যেমন আছে কি সমবর্তী সূচির মধ্যে, শিক্ষা সমবর্তী, সেন্ট্রাল বোর্ড আছে আবার স্টেট বোর্ডও আছে, দুটো বোর্ড একসঙ্গে সমন্বয় সূচিতে চলবে। তো এটা হলো কি সমবর্তী সূচির মধ্যে পড়ছে। তো ক্ষমতার বিভাজন কত নম্বর অনুসূচিতে আছে 7 নম্বর অনুসূচিতে ক্ষমতার বিভাজন দেওয়া আছে। 8 নম্বর অনুসূচিতে দেওয়া আছে, 8 নম্বর অনুসূচিতে দেওয়া আছে কি ভাষা, ভাষা ভারতের যে কতগুলো আমাদের ভারতীয় সংবিধানে কতগুলো যে ভাষা সংবিধান প্রাপ্ত থাকবে, সেই ভাষার সংরক্ষণ, ভাষা সংরক্ষণ মানে কতগুলো যে ভাষা থাকবে ভারতীয় সংবিধানে স্বীকৃতপ্রাপ্ত কতগুলো ভাষা। আগে ছিল 14টা ভাষা ছিল, আগে ছিল 14টা যখন সংবিধান তৈরি হয়েছিল। বর্তমানে সংবিধানে স্বীকৃতপ্রাপ্ত 22টা ভাষা হয়েছে, 22টা ভাষা হয়েছে স্বীকৃতপ্রাপ্ত সংবিধানে, 22টা ভাষা বর্তমানে। কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাঙালি, আসামি, গুজরাটি, মারাঠি, উড়িয়া, উড়িয়া, তেলেগু, তামিল, মালায়ালম, তেলেগু, তামিল, মালায়ালম, উর্দু, সংস্কৃত, নেপালি, মণিপুরি, কোঙ্কনি, বড়ো, ডোগরি, মিথালি, সাঁওতালি। তো এই 22টা ভাষা আমাদের ভারতীয় সংবিধানে এখন বর্তমানে আছে। বর্তমানে কতগুলো ভাষা আছে 22টা ভাষা আছে ভারতীয় সংবিধান। আগে প্রথমে কটা ছিল 14টা সংবিধান স্বীকৃতপ্রাপ্ত ভাষা ছিল। দ্বিতীয়ত কি না 9 নম্বরে, 9 নম্বরে হচ্ছে কি ভূমি সংশোধন, ভূমি সংশোধন প্রথম যে সংশোধন হয়েছিল কি ভূমি 9 নম্বর হচ্ছে কি ভূমি সংশোধন, 9 নম্বর হচ্ছে ভূমি সংশোধন। 10 নম্বরে কি হচ্ছে না 10 নম্বরে দলবদল আইন। একটা পার্টিতে কেউ ভোট পেয়ে জিতে গেল, সে যদি অন্য দলে চলে যায় তার সেই এমএলএ পদ, সেই বিধায়ক পদ যেন খারিজ হয়ে, এমপি পদ যেমন খারিজ হয়ে যায়, সেই দলবদল আইন যাতে লেগে যায়, দলবদল আইন, দলবদল আইন।
একটা মেজরিটি পার্সেন্ট বিধায়ক যদি 3 ভাগ যদি চলে যায়, 1 ভাগ যদি থাকে, তখন দলবদল আইন কার্য করবে না। যেমন মহারাষ্ট্রে হয়ে গেছে একনাথ শিন্ডে, যেমন শিবসেনার 3 ভাগ চলে গেছে, 1 ভাগ রয়ে গেছে, তো শিবসেনার পুরো প্রতীক সমিতি চলে গেছে, ওখানে দলবদল আইন কার্যকর হয় না। অজিত পাওয়ার যেমন চলে গেছে, ওখানে দলবদল আইন কার্যকর হয়নি। 11 নম্বরে হচ্ছে কি না, পঞ্চায়েত রাজ। পঞ্চায়েত রাজ, পঞ্চায়েত রাজ, পঞ্চায়েত রাজ কিভাবে, পঞ্চায়েতের সাহায্যে কিভাবে আমাদের যেভাবে রাজ করা হয় পঞ্চায়েতের মারফতে, যেভাবে আমাদের করা হয়, সেগুলো সংবিধানের কোথায় দেওয়া আছে? পঞ্চায়েতের রাজ। না, 11 নম্বর অনুসূচিতে কি দেওয়া আছে? পঞ্চায়েত রাজ। আর শহরের ক্ষেত্রে নগরপালিকা, পৌরসভায়, নগরপালিকা, পৌরসভার ক্ষেত্রে যেগুলো থাকে নগরপালিকা, 12 নম্বরে নগরপালিকা, মিউনিসিপ্যালিটি এলাকা, নগরপালিকা। পঞ্চায়েত রাজ কোথায়? গ্রামীণ এলাকায়, এগুলো সংবিধানে দেওয়া আছে। আর এগুলো হচ্ছে কি শহর, শহর এলাকায় যে আমাদের নগরপালিকা চেয়ারম্যান থাকে পৌরসভার, তো সেই শহরে সেই ক্ষেত্রে কি 12 নম্বর অনুসূচিতে দেওয়া আছে পঞ্চায়েত রাজ। গ্রামের ক্ষেত্রে, গ্রামের ক্ষেত্রে 11 নম্বর অনুসূচিতে দেওয়া আছে পঞ্চায়েত রাজ নিয়ে। তো এই 12টা অনুসূচি আজকে আমরা জানলাম। পরবর্তী ক্লাসে এই 12টা অনুসূচির পর এক একটা আমাদের যে ভাগ আছে এবং যে এক একটা আর্টিকেল আছে, এগুলো পরপর আমরা করে যাব। তো পলিটি ক্লাস আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব।